তো জার্মানি আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি অন্যতম বড় শক্তি, ইউরোপের শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে উন্নত দেশের একজন। জাপান এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। তো আমরা যদি জার্মানির ইতিহাসের দিকে তাকাই, তাহলে সেখানে আমাদের জন্য শিক্ষা আছে যে কিভাবে একটি দেশ একটি বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরে তাদের জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের অর্থনীতিকে রিকনস্ট্রাকশন করে আবার দুনিয়ার নেতৃত্বে আসতে পারে। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন জার্মানির একটি অংশ নিয়ন্ত্রণ করত আমেরিকা, একটি অংশ নিয়ন্ত্রণ করত সোভিয়েত রাশিয়া, একটি অংশ নিয়ন্ত্রণ করত ইউকে, একটি অংশ নিয়ন্ত্রণ করত ফ্রান্স। পরবর্তীতে জার্মানি ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি এই দুই ভাগে ভাগ হয়। ইস্ট জার্মানি সোভিয়েত রাশিয়াপন্থী ছিল। আমরা ছোটবেলায় যখন বিশ্বকাপ ফুটবল দেখতাম 86-তে 90-এ, তাই না, আর্জেন্টিনার সাথে পশ্চিম জার্মানি খেলতো, তাই না। ইস্ট জার্মানি কখনো খেলাধুলায় ভালো ছিল না, পশ্চিম জার্মানি খেলতো। পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে বৈরিতা এতখানি ছিল যে 1961 সালে তাদের মধ্যে বার্লিন ওয়াল, তারা ওয়াল তুলে দেয়। পরবর্তীতে যখন সোভিয়েত রাশিয়া দুর্বল হয়, 1989-এর দিকে তার পতন হয় এবং বার্লিন ওয়ালের পতন হয়। 90-এ দুই জার্মানি একত্রীভূত হয় এবং এই 45 থেকে 90-এর মধ্যে দুই জার্মানিতেই তারা এক ধরনের অর্থনৈতিক উন্নয়নের দিকে যায়, নিজেদেরকে রিকনস্ট্রাকশনের দিকে যায় এবং তার ফলশ্রুতিতে তারা আবার পৃথিবীর নেতৃত্বে আসে। ইউরোপের দেশের মধ্যে জার্মানি সায়েন্স টেকনোলজিতে সকল কিছুতে অনেক বেশি উন্নত। এবার আমরা একটা কন্ট্রাস্টিং উদাহরণ দেখি, আমাদের খুব কাছের দেশ আফগানিস্তান। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়া ইনভেড করে। তখন আফগানিস্তানের যে সরকার ছিল, সেই সরকারকে হেল্প করার জন্য রাশিয়া সেখানে ইনভেড করে। তো রাশিয়া ইনভেড করার পরে আফগানিস্তানে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সংগ্রাম শুরু হয়, মুজাহিদদের সংগ্রাম শুরু হয় এবং এই সংগ্রামে আমেরিকা এবং পাকিস্তান তাদেরকে সহায়তা করে। তো তারা যখন আমেরিকার পক্ষের ছিল, তখন তারা ছিল স্বাধীনতা সংগ্রামী, আর আপনি যখন আমেরিকার বিপক্ষে চলে যাবেন তখন তারা বলবে টেরোরিস্ট। বাংলাদেশে আপনি যদি তাদের পক্ষে হন তাহলে আপনি মুক্তিযুদ্ধের শক্তি, আর যদি বিপক্ষে থাকেন তাহলে আপনি রাজনীতি। তো এটা পুরাতন গেম। কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো 1989 সালে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে যারা যুদ্ধ করতেছিল তারা বিজয় লাভ করে। কিন্তু আফগানিস্তান যেটি করতে ব্যর্থ হয় সেটি হলো যে রাশিয়ান আগ্রাসনের সমাপ্তিকরণের পরে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের দেশকে রিবিল্ড করা, এই কাজে তারা ব্যর্থ হয়। যারা ওয়ার লর্ড ছিল, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে, তারা একজন আর একজনের সাথে ইনফাইটে জড়িয়ে পড়ে, দুইটা তিনটা গ্রুপ হয়। এই আভ্যন্তরীণ যুদ্ধ চলার মধ্য দিয়ে তারপরে এক সময় সেখানে তালেবান সরকার আসে, তারপরে আমেরিকান আগ্রাসন হয়। কিন্তু আমরা জার্মানিতে যে ইতিহাস দেখেছি, যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ইতিহাস দেখেছি, তার জাতিকে রিকনস্ট্রাকশনের ইতিহাস দেখেছি, সেই ইতিহাস আমরা আফগানিস্তানে দেখি নাই। এবং এই যে তারা জাতীয় ঐক্য তৈরি করতে পারলো না, তার ফলশ্রুতি হলো যে আপনি অর্থনৈতিক প্যারামিটারে পিছিয়ে থাকবেন। আর যে জাতি তার ছোটখাটো মতপার্থক্য ভুলে, কনফ্লিক্ট ভুলে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারে, তারাই মূলত দুনিয়াকে নেতৃত্ব দিতে পারে। আজকে দেখেন আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া অর্থনৈতিকভাবে উন্নত দেশ। সিঙ্গাপুরে 15% মালয় জনগোষ্ঠী আছে, 8% ইন্ডিয়ান জনগোষ্ঠী আছে। কোনোদিন আপনি শুনছেন যে সিঙ্গাপুরে তাদের ধর্মীয় কারণে একজন আরেকজনের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? আজকে মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে 24% চাইনিজ পপুলেশন আছে। তো সেখানে মালয় এবং চাইনিজ তার একসাথে বসবাস করছে। তো এই যে একটি উন্নত ডেমোক্রেটিক সিস্টেম, যেখানে আমার ধর্ম, আমার ভাষা, আমার রেস, আমার এথনিসিটি এবং আমার রাজনৈতিক মত পার্থক্য, এই সব কিছুকে আমি একটি জাতীয় পরিচয়ের মধ্যে এনে, একটা সিভিল সিস্টেমের মধ্যে এনে আমরা একসাথে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
বাংলাদেশে এই অ্যাপ্রোচটি অনুপস্থিত ছিল এবং গত 16 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি তার শুরুই ছিল বিভাজনের মধ্য দিয়ে, তার শুরুই ছিল পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেই এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। এই অভ্যুত্থানের মৌলিক চেতনার মধ্যে গণতন্ত্র ছিল। হাসিনার সময় আমরা কথা বলতে পারতাম না। আপনারা দেখেছেন এরকমও হয়েছে যে আমেরিকায় বসে এই সরকারের বিপক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করতেছে, আর বাংলাদেশে তার বোনকে এই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এত নাৎসিদের মতো কাজ করেছে তারা। এই যে রাজনীতি, এই যে অপারেশন, এই রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটি সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণ আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। যে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম, এটি অবলোপনের মধ্য দিয়ে আমরা বৈষম্যের অবসান চাই। আগামী দিনে আমরা এই দেশের রাজনীতির মধ্যে ইনসাফ দেখতে চাই। আমরা ইনসাফের মধ্য দিয়ে এই দেশের সকল নাগরিকের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর পলিটিক্যাল সিস্টেম আমরা এই দেশে দেখতে চাই। আজকে অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের যে অ্যাসপিরেশন, যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার একটা চাকরির অধিকার আছে যদি আমি যোগ্যতা সম্পন্ন হই। আমি কোন জায়গা থেকে এসেছি, আমি কোন জেলার লোক, আমি কোন রাজনীতিতে বিশ্বাস করি, আমি কার সন্তান, এই আইডেন্টিটির কারণে আমার যোগ্যতাকে কেউ যেন আন্ডারএস্টিমেট না করে। এই অর্থনৈতিক অ্যাসপিরেশন তো আমাদের 1971 সালেও ছিল না? 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিয়েছে। সেই ভোটে যখন আমরা জয়লাভ করলাম, পশ্চিম পাকিস্তানের এলিট পলিটিক্যাল ক্লাসের লোকেরা বলল এই পার্লামেন্ট চলবে না। তো এই যে আমার অধিকার থেকে বঞ্চিতকরণ, তার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে আজকে এই 24-এর যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটিও তো মানুষের অর্থনৈতিক অ্যাসপিরেশন এবং তার ইনসাফের জন্য হয়েছে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কি মুক্তিযুদ্ধের পরিপন্থী? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? যদি মুক্তিযুদ্ধের চেতনা ফ্যাসিবাদ হয় তাহলে তার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় হাজার হাজার কোটি টাকা পাচার করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় 3-3টে ইলেকশন চুরি করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। আজকে আমাদের দেশের যে এলিট আরবান ক্লাস, হাসিনার ফ্যাসিজম তো হাসিনা একলা করে নাই। এই দেশের এলিট আরবান ক্লাস তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। হাসিনা যখন যারে তারে রাস্তায় রাজাকার বলছে, তারা সমর্থন দিচ্ছে না? আজকে সেই সমর্থনের কারণে তারাও ভিকটিম হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, আপনি যদি আরেকজনের জন্য ইনসাফ চাইতে না পারেন, তাহলে আপনার নিজের ইনসাফও সমাজে থাকবে না। আমি যদি সমাজে আমার জন্য ইনসাফ চাই, তাহলে সমাজের প্রত্যেক মানুষের জন্য আমাকে ইনসাফ চাইতে হবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা তো সাউথ এশিয়ার মধ্যেও এখন নেতৃত্ব দিচ্ছি না। তাই না? আমরা মালদ্বীপের পিছনে, আমরা শ্রীলঙ্কার পিছনে, আমরা ভারতের পিছনে, আমরা এখানে থাকতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আগামী দিনে আমরা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা এশিয়ার মধ্যে নেতৃত্ব দিব। আমরা সিঙ্গাপুরের মতো দেশ হতে চাই। আকাশ থেকে দেখা সিঙ্গাপুর না, ঢাকার রাস্তায় গাড়ি চালায় গেলে সিঙ্গাপুর মনে হইব, এরকম সিঙ্গাপুর হইতে চাই ইনশাআল্লাহ। এই দেশ এবং সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা কি করব তার প্ল্যান করতে হবে। অতীত এবং ইতিহাস এটা আমাদের জন্য জরুরি, সেখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু অতীতের মধ্যে বসবাস করা, অলওয়েজ অতীতের মধ্যে বসবাস করা,
এটা কোনো ভালো কাজ না। এই দেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে, আমাদের জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। জাতীয় ঐক্যমতের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। এই 16 বছরের ফ্যাসিবাদ কোন লোকাল ফ্যাসিবাদ ছিল না। আমরা 90 গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, কিন্তু উনি কোনো বাইরের দেশের হয়ে এই দেশে ভূমিকা পালন করেন নাই। যখন এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? দিল্লি। কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ। জুলাইয়ের অভ্যুত্থান যদিও ছাত্রদের নেতৃত্বে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে এই দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এইখানে আওয়ামী লীগ বিরোধী এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না এরকম সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, ছাত্র দল অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তাদের সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। আমাদের জাতীয় ঐক্যের জন্য এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদারভাবে স্বীকার করতে হবে যে সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষ যদি এই গণ অভ্যুত্থানে এগিয়ে না আসতো, তাহলে আমরা সফলতা পেতাম না। এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা খুব বেশি খারাপ হয়ে যায় নাই, কিছুটা ভালো ছিল, তারাও শেষের দিকে গণ অভ্যুত্থানের পক্ষে নামছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বহু কারণে মানুষ আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের কারণে করে, তার অন্যান্য সফিস্টিকেশনের কারণে করে, কিন্তু আপনার একটা পয়েন্ট থাকতে হবে যে কোন পয়েন্টে আপনি আপনার লয়ালটি উইথড্র করবেন। হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায়, তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না, কোন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হইতে পারে না। সকল নাগরিকের এই বার থাকতে হবে যে ঠিক আছে আমি একটা রাজনৈতিক দলকে পছন্দ করি, কিন্তু কোন পর্যন্ত? তার চুরি ডাকাতি বদমাইশি যদি লিমিট ক্রস করে যায়, তাহলে সেই রাজনৈতিক দল থেকে আমার যেই লয়ালটি সেটিকে উইথড্র করতে হবে। এই কথা আওয়ামী লীগের জন্য সত্য, এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাত ইসলামের জন্য সত্য। আমার মস্তিষ্ককে, আমার লয়ালটিকে আমি সীমানাহীনভাবে কারো কাছে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। জাতীয় ঐক্যের জন্য এটা আমার প্রয়োজন। আমরা যদি অল্প কিছু লোক যদি মনে করে যে না জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি করেছি আর কেউ করে নাই, তাহলে তার মধ্যে দিয়ে জাতীয় আমাদের যে জাতীয় ঐক্য সেটা হবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি। আমরা সবাই করি নাই, আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে, যেই কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই। আজকে জুলাইয়ের অভ্যুত্থান